বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৩ বছর হয়ে গেল। দেশের জন্য যুদ্ধ করেছেন এমন মানুষেরা অনেকেই হয়তো বেঁচে নেই। যারা বেঁচে আছেন তারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তারা অনেকটাই এখনো অধরা। অনেক মুক্তিযোদ্ধা আজও জীবন যুদ্ধের কষাঘাতে জর্জরিত। প্রতিদিনের জীবন যাপনের যুদ্ধে অনেকেই হয়তো পরাজিত, অথচ তাদের অনেকেই মৃত্যুকে পরোয়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বুলেটে বুক ঝাঁঝরা হবে জেনেও তারা ছিলেন অবিচল। তাদের অনেকেই হয়তো সরাসরি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেননি, কিন্তু নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। আমাদের আজকের গল্প সেই রকম একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে। কমলা কি দর? ডজন হলো দাম চাই 180, 100 মিটার 150। ফরমালিন দেওয়া নাকি আবার? ফরমালিং এখন দেয় না জানি, কিন্তু আমরা তো আর দেই না। রাখবে কত করে? 150। 50 কম হবে না? হ্যাঁ আপা ব্যাগ দিবেন? ব্যাগ এই যে ভালো ব্যাগ আছে আপা, এই যে ভালো ব্যাগ আছে আপা, ব্যাগ 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 দিবেন? ব্যাগ এই যে ভালো ব্যাগ আছে, ভালো ব্যাগ ভাই, ব্যাগ দিবেন? বিভিন্ন রকম ব্যাগ আছে। ডজনে 10 টাকা কম নাকি 2 ডজনে 10 টাকা? এই যে ভালো ব্যাগ আছে, ভালো ব্যাগ ভাই, ব্যাগ দিবেন? বিভিন্ন রকম ব্যাগ আছে। এই যে ভালো ব্যাগ আছে, ভালো ব্যাগ ভাই, ব্যাগ দিবেন? বিভিন্ন রকম ব্যাগ আছে। ব্যাগ দিবেন? ব্যাগ 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 কত দাম? স্যার ব্যাগ দিবেন স্যার? কোনটা দিবেন স্যার? এটা 20 টাকা, এটা 10 টাকা, এটা 5 টাকা। কি ব্যাগ বেচো তুমি? স্যার অনেক রকম ব্যাগ আছে। এই যে এইটা একটু বড় সাইজের, এটা 20 টাকা, এটা মাঝারি 10 টাকা, আর এটা 5 টাকা। খুব ভালো কোয়ালিটি স্যার, নেবেন? কোনটা নেবেন স্যার? না আমার ব্যাগ লাগবে না। তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি তোমাকে বলো তো? আপনারা তো আমার চেনা চেনা লাগতেছে না স্যার। ব্যাগ নেবেন? এই ব্যাগ ব্যাগ ভাই, ব্যাগ নেবেন? ব্যাগ নেবেন? ব্যাগ ব্যাগ আপা, ব্যাগ ব্যাগ নেবেন? ব্যাগ। 280 টাকা হলে নিতে পারবেন একদম। এই ব্যাগ 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 20 টাকা, 10 টাকা, 5 টাকা, ব্যাগ 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 কে নেবেন? ব্যাগ আপা, ব্যাগ নেবেন? এই যে ব্যাগ আছে, ভালো ব্যাগ আছে আপা, নিয়ে যান ভাই ভাই, এই যে ব্যাগ নেবেন স্যার? ব্যাগ নেবেন? কোনটা দেবো স্যার? তুমি আমার সঙ্গে বসে একটু চা খাবে? আপনি আমার কেন চা খাওয়াবেন? মানে তুমি মানে তোমার সঙ্গে একটু গল্প গুজব করবো। আপনার সাওয়ার লেভেলে আপনাকে সময় দেয় না? আরে এত বড় এলাকার মধ্যে, এত মানুষের মধ্যে গল্প করার লাগে আপনার আমারই মনে হইলো? বিষয়টা সেরকম না, তুমি আমাকে একটু সময় দেবে? স্যার এখন হলো ব্যবসার সময়, এই সময় 5 টাকার চা খাইতে গেলে আমার 200 টাকা লস হয়ে যাবে। তার সাথে বরং একটা ব্যাগ লন, এতে আমার কিছু টাকা লাভ হবে। আমার ব্যাগ লাগবে না, আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি আমাকে আধা ঘন্টার সময় দাও। আপনার মতলবটা ঠিক বুঝতেছি না, তো আপনার ভালো মানুষ মনে হইতেছে। ঠিক আছে স্যার, সময় দিব, কিন্তু বেশিক্ষণ দিবার পারব না, আর দূরে কিন্তু যেতে পারব না। ওই যে দেখছেন ওই চার দোকানটা, ওখানে চলেন, 20 মিনিট সময় দিব, আর টাকাটা নগদ দেব। চলেন স্যার, যান। আচ্ছা, মামা দুটো চা দিও। জি স্যার।
তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বুঝতে পারছি না। এই মার্কেটের এখানে দেখছেন, আমি এনে সারাক্ষণ ব্যাগ বিক্রি করি, এনে ছাড়া কোথাও দেখেন না। স্যার এই যে চাটা দিন। না ঠিক মনে করতে পারছি না, এখানে না, অন্য কোথাও হবে। কোথায় দেখেছি? তাইলে স্যার আমার মনে হয় আপনি ওই শান্তিনগর বাজারে ওই রহমান হোটেলে দেখছেন। ওই হোটেলে আমি মেসিরির কাম করতাম। তো মেসিয়ারের কাজ বাদ দিলে কেন? আর কোয়েন না স্যার, ওই একদিন হাতের থেকে 5টা প্লেট পড়ে গেছিল, পুরো ভেঙে গেছে। ম্যানেজার যে কি খেপা খেপলো, কাইল পারলো ইচ্ছা মতো। আমাকে কইলো তুই কি আমাকে ফকির বানায় ছাড়বি, যা বাইরে এখান থেকে, তো চাকরি করা লাগবে না নে। তারপর আর বাইরে চলে আসলাম স্যার। ও, তারপরে এই ব্যাগ বেচা শুরু করে দিলে? আরে না স্যার, এরপরে একটা সিগারেটের দোকান দিয়েছিলাম স্যার, স্বাধীন ব্যবসা। কিন্তু ওখানেও সমস্যা স্যার, ওই ঠিক মতো চাঁদা দিতে পারি না দেখা মাস্টারটা আমার পুরো দোকানটা ভেঙে ফেলাইল। শুধু তাই না স্যার, সিগারেট যা ছিল তা তো নিচেই আমার চালান পুঁজি সব টাকা হয়ে গেছে গা। এরপর থেকে ব্যাগ দিয়েছি স্যার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি মানে কোন অঞ্চলে? তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে রংপুর বা দিনাজপুর এরকম কোনো জায়গায় হবে। দেশ স্যার, দেশে যাই না আজকে কত বছর হয়েছে। তা আপনি ঠিকই ধরছেন, আমার দেশের বাড়ি ওইদিকেই। ওইদিকে মানে কোথায়? আমার গ্রামের নাম হলো রাজাপুর, ওই তিস্তা রেল স্টেশনের পাশে। এখন কিছু নেই। রাজাপুর? ইয়ে, তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম হলো বশির আলী, সবাই আমার বশির করে ডাকে। বশির আলী? জি বশির, তুমি কেমন আছো? ভালো। তুমি আমাকে চিনতে পারছো? তুমি আমাকে চিনতে, ভালো করে দেখো তো, চিনতে পেরেছো আমাকে? না, চিনতে পারিনি। আপনি কেডা? আমি এত বদলে গেছি, আমার চেহারা কি এত বদলে গেছে? আমার কণ্ঠস্বর জন্য তুমি কি বুঝতে পারছো না? তো আমাকে চিনতে পারছো না তুমি? আমি, আরে ভাই কইলাম তো আমি চিনতে পারতেছি না। আপনি কে? আরে তোমার মনে নেই? মনে পড়ে সেই যে কয়েকজন লোক, তিস্তার রেলওয়ে স্টেশন, একটা ছোট্ট নৌকা, তিস্তা নদী, বন জঙ্গল। আপনি কি পুলিশের লোক নাকি? ভাই বিশ্বাস করেন, আমি কোনো অন্যায় কাজ করি নাই। না না না, তুমি অন্যায় কাজ করবে কেন? তুমি একজন মুক্তিযোদ্ধা, তুমি অন্যায় করতে যাবে কেন? কি কি কইলেন আপনি? মুক্তিযোদ্ধা আমি? মুক্তিযোদ্ধা? শোনেন, আমার নাম বশির, আমি এনে হকারি করি, এটি আমার পেশা। কোনো মুক্তিযোদ্ধা আমি না। 5 টাকার চা খাওয়াইয়া বহুত গান শুনাইলেন আপনি। এই লন, ধরেন ধরেন আপনার টাকা। আপনার কথাও শোনা লাগবে না, যান গান থেকে। বসি, শোনো, আরে যেও না তুমি।
কে? ভয় পায়েন না, আমি নসির আলী। আপনারা আমার কাছে যাইতেছিলেন, গ্রামের রাস্তা তো একটু আগায় নিতে আসলাম, যদি আবার অন্য কোনো বাড়িতে ঢুকে পড়েন। আসেন। আপনি যে নসির আলী বিশ্বাস করবো কিভাবে? আমারে বিশ্বাস না করলে তো আপনাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে বুঝতে হবে। নসির আলী ছাড়া এই কাক পক্ষীর জানার উপায় নাই যে আপনারা আসতেছেন। তা আমি যখন আইছি তাহলে আমি নসির আলী। আসেন। বিশ্বাস করলাম আপনার কথা। বিশ্বাস না করে উপায় নাই। আমি রাজাকার কিংবা পাক বাহিনীর চর হইলে এত কথা বলার দরকার ছিল না। আপনাকে গুলি ফুটাইয়া মাইরা থুইয়া চলে যেতাম। এবার আসেন, খুব সাবধানে। গ্রামের অন্যান্য খবর কি? সবাই খুব ভয়ে আছে। গ্রামে শান্তি কমিটি হয়েছে, শহর থেকে জামাত ইসলামী আর মুসলিম লীগের নেতারা আইসা কমিটি করে দিছে। রেল স্টেশনের টিকিট বাবু ইসাক মিয়া পাক্কা একটা শয়তান, বিহারি তো পাকিস্তান পক্ষে। তাই আমাকে চেয়ারম্যানের সারাদিন খালি কুপরামর্শ দেয়। নসির ভাই, আর কত দূর যেতে হবে আমাকে? 10 মিনিটের রাস্তা হইব, একটু ঘুরপথ তো, তাই একটু দেরি হইব। আসেন। তোমার বাবা কোথায়? বাইরে পাহারা দিতেছে। তোমরা খাইছো? খাইছি। আপনারা খায় নেন। আচ্ছা, তোমার নাম যেন কি? আমার নাম বশির। বসির, কপালের ডাইন পাশে এটা তোমার কিসের দাগ? এটা আমার জন্মের দাগ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি মসজিদের ইমাম সাহেবের ক্লাসে না কায়দা পড়ি। কতদিন ধরে পড়ো? চুপ করেন, এত কতক্ষণ কি লেখা? রাজাকার মৌরতি এই গ্রাম পুরো চক্কর মারছে, সবার কান্দে রাইফেল বন্দুক। টের পাইলে সবারে ধরে নিয়ে যায়, ঘরের ভিতরে আটকে আগুন দিয়ে পুরো মারা ফেলবো, আর না তাকে ক্যাম্পে নিয়ে যাব। আমাকে মাঝি রহিমেরও নিয়ে গেছিল ক্যাম্পে, আর ফিরে আসতে পারেনি। সেজন্য তো রাজাকারদের ভয়ে বাবা সারাত পাহারা দিব। আপনার চুপচাপ করে খায় নেন, সকালে কথা হইব।
নেন আপনারা সকলে মিলে চা খান। নসির ভাই, মিলিটারি ক্যাম্পটা এখান থেকে কত দূর? নদীর ওই পাশে স্কুল ঘরটা আছে, সেইখানে ক্যাম্প বানাইছে। এইখান থেকে মোট আধা খরচ দূরে। ক্যাম্পের খবরাখবর আমরা পাবো কিভাবে? আমি জানি, গুইনাও দেখছি হনুমান 22টা মিলিটারি থাকে, একটা মশালা ব্যাডাও আছে, সবাই তারা ক্যাপ্টেন সাহেব কয়। তার মোজ দেখলে অনেক ভয় লাগে। তুমি এত কিছু জানো কিভাবে? তুমি ক্যাম্পে যাও নাকি? হ, আমি তো প্রতিদিন ডিঙি না হচ্ছে ক্যাম্পে যাই, 2 সের দুধ দিয়ে আসি, ক্যাপ্টেন সাহেব খায়। তার গায়ে অনেক জোর, দেরি হলে রাগারাগি করে অনেক, কুত্তার বাচ্চাকে গালে গালে করে। দুটো গাই আছে আমার। একদিন রাজা করে এসে কইলো 200 করে দুধ দেওয়ার লাগবো। এরপর থেকে বসে 200 করে দুধ দিয়া যায়। এরপর থেকে আর আমাকে কিছু কয়টা হয় না। বসির, আজকে কি তুমি দুধ দিতে ক্যাম্পে যাইবা? হ্যাঁ যাবো তো। তাইলে আজকে তুমি মুক্তিযুদ্ধ সেজে যাবা। সত্যি? আমার রাইফেল চালানো শিখাবেন? আমি গুলি করতে করতে ক্যাম্পে ঢুকবো, সব মিলিটারি মারে ফেলবো আমি। অবশ্যই রাইফেল চালানো শিখামু, তাই এখন না, আরও পরে। আজকে তুমি যখন ক্যাম্পে যাইবা, আমাকে চর সেজে যাইবা, তোমার গোয়েন্দার কাজ করতে হইব। শোনো, তুমি ক্যাম্পে গিয়ে দুধ দেওয়ার উসিলায় জেনে আসবে ওদের পজিশন কি, কয়জন ডিউটি করে, কয়জন মিলিটারি আছে, ওদের অস্ত্রশস্ত্র কত। আর যদি খুব ভালো হয় তুমি তো আনতে পারো খবরটা যে কয়টা রাইফেল আছে, কয়টা মর্টার আছে, কয়টা গ্রেনেড আছে, এইসব খবর খুব ভালো করে আনতে হবে। আর ক্যাপ্টেন সাহেব কোন রুমে থাকে, কোন রুমে অস্ত্র রাখে, এগুলো সব নিয়ে আসতে হবে। পারবে না? অবশ্যই পারো, আমি সব মুখস্থ করে নিয়ে আসুম। কিন্তু খবরদার, কেউ যেন বুঝতে না পারে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাইব। আমাকে সবাই মাইরেও ফেলাইতে পারে। শোনো, তোমার তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্যাম্প আক্রমণ করব, সুতরাং তোমার কোনো ভুল করা চলবে না, ঠিক আছে? প্রয়োজনে তুমি 2-3 দিন যাবে, যে পাকা খবর নিয়ে আসবে, কিন্তু কোনো রকম ভুল করা চলবে না। পারবে না? অবশ্যই পারুম, আমি সব মিলিটারি কোথায় থাকে, অস্ত্র বস্ত্র কজন, ঠিক আছে, সব মুখস্থ করে নিয়ে আসুম আমি। শাবাশ। আমার সামনে মিলিটারি অনেক কথা কয়, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। কথা বুঝতে পারলে আরও ভালো, নতুন কোনো খবরাখবর পাওয়া যেতে পারে। আপনার বসিরের নিয়ে চুক্তি পরামর্শ করেন, আমি রেল স্টেশন থেকে একটু ঘুরে আসি। সাবধানে থেকেন নসির ভাই। আমার নিয়ে চিন্তা করেন না, আপনারা সাবধানে থাকেন, আর কেউ কিন্তু ঘরের বাইরে যাইবেন না। আর বসির, তুই বিকালবেলা দুধগুলো দিয়ে আসিস, তাড়াহুড়া করিস না। আর কালকে তো যাবি, অত চিন্তা দরকার নেই। মনে রাখিস, তোর যেন কেউ সন্দেহ করতে না পারে। ভাইজান, তুমি চিন্তা করো না। আচ্ছা, তাইলে আমি আসি। নসির ভাই, আপনার জন্য কিছু না হয়, আপনার কিছু হলে কিন্তু আমরা এখানে একেবারে অন্ধ হয়ে যাবো। আপনারা চিন্তা করেন না, আমি ঠিক মতো আসুন।
कल से और ज्यादा दूध लगेगा। तुम दे सकोगे क्या? আমি বাবজানকে বলবো। बस जवान के लिए ज्यादा खाना पकाना होगा, इतना झमेला अच्छा नहीं लगता। ओए लड़का, वहां क्या करता है? इधर आओ, इधर आओ। उधर क्या करता है? तुम्हारा मतलब क्या है बोलो तो? স্যার আমার জবটা পড়ে গেছিল, এটা নিতে গেছিলাম। मुक्ति पहचानता है तुम? মুক্তি কি? गद्दार गद्दार, पाकिस्तान तोड़ने के लिए इंडिया के साथ मिलकर जो मुस्लिम और एक मुस्लिम के मरता है वही साले मुक्ति है। না স্যার, আমি তো ছোট মানুষ, আমি কাউরে চিনি না। गांव में कोई अनजान आदमी देखने से मुझे तुरंत खबर देगा, ठीक है? জি স্যার। जाओ। सर रात 10 बजे आएगा। कंफर्म? यस सर। ठीक है, स्टेशन में टहल जोरदार करो। जाओ। सुबह 10 आदमी को भेज दिया। ठीक है, जाओ। तुम अभी जाओ। ऐ, तुम अभी भी खड़ा है? जाओ यहाँ से। जाओ। দারুণ একটা খবর আছে। কি খবর? আমি পুরো বুঝতে পারিনি, তবে আমার মনে হলো মিলিটারিরা কিছু একটা প্ল্যান করতেছে। যে মিলিটারিরা আমার কাছ থেকে দুধ বুঝে নেয় সে খুব রাগ করতেছে, সে তারা নাকি এখন বেশি করে রান্না করতে হবে। তার মানে আরো মিলিটারি আসতেছে ক্যাম্পে। আমারও তাই মনে হয়। বসির, আর কোনো খবর পাইছো? ক্যাপ্টেন সাহেব এক মিলিটারি কইলো আজ রাত 10-এ জানি কারা আসবে। ক্যাপ্টেন সাহেব ওই মিলিটারি জিজ্ঞেস করলো রেল স্টেশনে কজনের টিম গেছে। কয়জনের টিম? 1 2 3 4 5 6 10 জনের টিম গেছে। হ্যাঁ, তাই তো শুনলাম। বুঝতে পারছো আরিফিন, আমার মনে হয় আজ রাত 10টায় নতুন কোনো চালান আইব। এর লিগে আগে ভাগে টহল টিম পাঠাইছে। বাপরে বাপ, স্টেশনে আজকে মেলা সিকিউরিটি। টিকিট পাবো ইসাক মিয়া, একবার দৌড়ে স্টেশনে এই মুড়া যাইতেছে তো আবার ওই মুড়া যাইতেছে। অনেকগুলো মিলিটারি দেখলাম, আর রাজাকারও দেখলাম রেডিও খাড়ায় রয়েছে, খালি হগলের ধমক ধমক দিতেছে। কিন্তু কারণটা কি? নতুন কোনো খবর আনতে পারছো নসির ভাই? পাক্কা খবর আনতেই তো দেরি হয়ে গেল, তবে খবরটা বেশি সুবিধার না। নসির ভাই একটু তাড়াতাড়ি বলেন তো, আপনি যত দেরি করবেন আমাদের বিপদ তত বাড়বে। আজ রাত 8টা থেকে স্টেশনে কারফিউ। কায়দা করে এক রাজাকার জিজ্ঞাসা করলাম খবর কি। ও কইলো আজ রাত 10টার সময় একটা ট্রেন আইব, মেলা গোলা বারুদ নিয়ে আসবো, সাথে নাকি মেলা মিলিটারিও আসবো। অগরের প্ল্যান হইলো আশপাশে এলাকা অপারেশন করিয়া মুক্তি বাহিনীগুলো মারবো। নসির ভাই, আপনি যে রাজাকাররা জিগাইলেন সে আপনার কোনো সন্দেহ করে নাই তো? আবার ওই রাজাকাররা আপনার পিছে পিছে আসে নাই তো? আরে না, আমি খেয়াল করছি, আমার কেউ সন্দেহ করে নাই। জয়নাল, একটা কিছু প্ল্যান করতে হবে। পিছু হটার কোনো সুযোগ নাই। আজ রাত্রে ওই ট্রেন আক্রমণ করুন। তা কি করে হয়? আমরা তো সংখ্যায় 5 জন। 5 জন না, মোট 7 জন। আমি আর বাবাও আছি। অবশ্যই তুমি আছো বশির, কিন্তু তুমি এখন অনেক ছোট, তাই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমরা যখন মারা যাব তখন এই দেশের দায়িত্ব তোমাদের হাতেই তো থাকবে, তাই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, তাই না? আমাদের প্ল্যান কি বলছি, ট্রেনটা আসবে এই লাইন থেকে, ওকে? আমরা এই খালপাড় দিয়ে লাইনে উঠবো। এই খালপাড় দিয়ে
এই খাবার দিয়ে এখানে উঠবো, উঠে দুইজন এই জায়গায় ডাইনামাইট বাঁধবে, ঠিক আছে? আমরা এইখানে থেকে এই দুজনকে কাভার দিব। সতর্ক থাকতে হবে, স্টেশনে মিলিটারি আছে, সো আমাদের দুজনের নজর থাকতে হবে এদিকে। ওরা সেফটি ডিনামাইট বাঁধবে, তারপর আমরা এই জায়গায় এসে অবস্থান নেব, ঠিক আছে? এদিকে এসে অবস্থান নেব, ট্রেনটা এসে যখন ডায়নামাইটটা যখন ফাটবে, তারপর আমরা এখান থেকে কাশেম রেড চার্জ করতে করতে তারপর আগায় যাবো। আর যদি আমার সামর্থ্য যতটুকু হলে আমরা এখান থেকে ফাইট করবো, যদি দেখি যে অবস্থা বেগতিক তাহলে আমরা পিছিয়ে আসলাম। ঠিক আছে, প্ল্যানটা সবার কাছে ক্লিয়ার? এমন হতে পারে এটা আমাদের জীবনের শেষ অপারেশন, আমরা সবাই মারা পড়তে পারি, কিন্তু কোনোভাবেই এই ট্রেন ভর্তি অস্ত্র শস্ত্র এই এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। এই এলাকায় আমাদের অবস্থান শক্ত, যদি একবার অস্ত্র শস্ত্র ঢুকে পড়ে তাহলে আমাদেরকে ক্ষতি করার জন্য পাকিস্তানিরা অপারেশন শুরু করবে। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, জান থাকতেও তো এটা উঠতে দেবো না। ওগুলি বুকের সাথে না বাইন্দা ঝাঁপায়া করুন ট্রেনের উপরে। জানাল, তোমার কি মনে হয়? না মানে প্ল্যান অনেক সুন্দর প্ল্যান করছো। এখন কথা হইলো যে আরিফিন যে প্ল্যানটা করছে এই প্ল্যানের বাইরে আমরা কেউ এক পাও মানে নড়াচড়া করুন না, ঠিক আছে? যত ভুলিও আমরা কিন্তু এই প্ল্যানের বাইরে কেউ কিছু করুন না। জয় আমাদের হবে। জয় বাংলা। জয় বাংলা।
সব ঠিকঠাক আছে। ফিস প্লেট খুলে ফেলেছি, ডিনামাইটে সেট করে ফেলাইছি। সাব্বাস বাহাদুর ভাইরা আমার, সবাই যার যার মতো পজিশন নিয়ে ফেলাও। সময় কিন্তু আর বেশি নাই। হিসাব যদি করি ট্রেন আসতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। কাশেম, জলদি গেলের চার্জ কর। কাশিমরা আমরা হারাইছি। কাশিমের বড় ইচ্ছা ছিল স্বাধীন বাংলাদেশটা দেখে, কিন্তু কাশিমের ভাগ্যে সেটা হলো না। আফসোস করেন না ভাই, কাশিম ভাইয়ের মতো শহীদের রক্ত আমরা বিতা যাইতে দিব না। আল্লাহ রহমতে আমরা সকলে যে ভালো মতো ফিরে আইছি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। হ্যাঁ, কাশেমের মতো মুক্তিযোদ্ধারা প্রাণ দেয় বলেই এই দেশ স্বাধীন হবে, হবেই। চলেন ফিরে যাই, ভোরের মধ্যেই বাড়িতে ঢুকতে হবে। ইসিরে, আপনারা যখন ফাইট দিতেছিলেন তখন এখান থেকে শব্দ শোনা গেছিল। আমি খালি আল্লাহ আল্লাহ করছিলাম যেন আপনারা জিতেন। আল্লাহ আমার পুরো কথা শুনলো না। কাশেম চাচার আল্লাহ তার নিজের কাছে নিয়ে নিল। এরকম শত শত কাশেম বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে কাশেম শহীদ হয়েছে, কিন্তু এদেশের মানুষ কাশেমকে মাথায় করে রাখবে। এদেশের ইতিহাসে কাশেমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুনছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকি পাকিস্তানের মিলিটারি ধরে নিয়ে গেছে, তিনি কি আর ফিরে আসতে পারবে না? তুমি বঙ্গবন্ধুকে জানো? কেন জানবো না, রেডিওতে তার বক্তৃতা শুনছি। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবু এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বে ইনশাল্লাহ। সেই জন্যই তো আপনারা মুক্তি হয়েছেন, আমি বিচ্ছু হয়েছি, বিচ্ছু বসির। আচ্ছা বলেন না, পাকিস্তানি মিলিটারিরা সত্যি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ধরে নিয়ে গেছে? শোনো, যে দেশে তোমার মতো বিচ্ছু বসির আছে সে দেশকে কেউ দমায় রাখতে পারবে না। এই দেশ স্বাধীন হবেই। বঙ্গবন্ধু তো ভালোবাসা হয়ে আমাদের সবার ভিতরে বাস করছে। আমরা যেভাবেই হোক ওই পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনবই। জয় বাংলা, বাংলার জয়। খবর খুব খারাপ। স্টেশনের আশপাশে গ্রামগুলো ওরা সরকার করে দিতেছে, মানুষের উপর অত্যাচার করতেছে, মা মন্দিরের উপর ইজ্জত করে বেইজ্জতি করতেছে, এমনকি বাচ্চা পোলা বন্ধের ছাড় দিতেছে না। জনাল চাচা, আমার একটা রাইফেল দেন, মন চাইতেছে মিলিটারি গুলারে গুলি করে মারা ফেলাই। না বসির, তুমি যে ধরুন গোলাগুলি করো
তাহলে তো এই গ্রামের ক্ষতি হয়ে যাইব। নসির ভাই, ওরা কি এদিকে আইতেছে নাকি? আপাতত নদীর ওই পারে গ্রামগুলোতে অ্যাটাক করছে, তবে শেষ রাতের দিকে আইলেও এদিকে আইতে পারে। আমাকে এখনই মুভ করা উচিত। না, আমরা এখন যদি মুভ করি তাহলে যে কোনো সময় মিলিটারি আর রাজাকাররা আমাদেরকে দেখে ফেলতে পারে, তখন এই গ্রাম চালিয়ে পুড়ে সারখার করে দেবে। হ্যাঁ, আপাতত চুপচাপ বসে থাকতে হইব, বাড়ির বাইরে যাওয়া যাইব না। গ্রামের রাজাকারগুলা কুত্তার মতো খেপে গেছে। যেভাবেই হোক আমাকে তো এই তিস্তা নদী পার হয়ে রংপুরের দিক যাইতে হইব। এখন যে অবস্থা, অনেক দূর ঘুরে নদী পার হইতে হইব। আমি আপনাদেরকে নদী পার করিয়া রংপুরের রাস্তা দেখাই দিয়ে আসুন, চিন্তা করেন না। নসির ভাই, আপনিও চলেন না আমাদের সাথে, বসিরকে নিয়ে? না ভাই, এই গ্রাম আর এই ভিটামাটি সাইডে আমি আর কোথাও যাবো না। আপনারা যান, যুদ্ধ করে দেশটা স্বাধীন করে আসেন, তারপর আপনাদের লগে বসে এক লগে পোলা মাংস খাবো। এই কয়েকটা দিনে আপনাকে আমি কিছুই খাওয়াইতে পারি নাই ভাই। কি যে বলেন না নাসির ভাই, আপনি সমস্যা হয়ে গেল। কি সমস্যা? সন্ধ্যার সময় চেয়ারম্যান মিটিং রাখছে, মিলিটারি আসবো, তাদের কিভাবে খাই খাতির করা যায়, কিভাবে বোঝানো যায়, এইসব নিয়ে আলোচনা হইব। কমিটি করব, আমার থাকতে কইছে যে। তাহলে আমরা রংপুর যাবো কেমনি? চিন্তা করেন না, আমার বসি সব কিছু চেনে। আপনার ঘরে রংপুরে যাওয়ার রাস্তা দেখাই দিয়ে আসবো। বসির, এদিকে আসো। তুমি চেনো? হ্যাঁ পারবে? পারুম। সাবাস। যার কেউ নাই তার আল্লাহ আছে, আপনাকে আমি আল্লাহর হাতে সইটা দিলাম। এখানে জঙ্গল শেষ, তারপর ফসলের মাঠ, তার কিছু দূর পর আবার নদী শুরু হয়েছে। আপনারা এখানে বসেন, মিলিটারি কোনো ভয় নেই, তবে রাজাকার থাকতে পারে। আমি একটু ওখান থেকে ঘুরনা দিয়ে আসি, তবে সাবধান, কেউ যেন এতে নড়বেন না জানো। হ্যাঁ, আমি যাই। খুব ভালো খবর আছে। কি খবর? আমি খুব সাবধানে ফিরে আইছি। ওইখানে কোনো রাজাকারা দেখতে পাইনি, দেখবো কেমনে? ওরা তো সব ভিতর ডিম। যাক, ভালো খবর হইলো যে নদীর পাড়ে একটা নৌকা বাঁধা আছে, সেটা দিয়ে আপনাকে নদী পার করে দিব। ভাই, তুমি নৌকা পাইবে কি? আমরা পাইবো? ইসি রে, কি পারবেন জানা আছে? আমি নৌকা পেলে 10 মিনিটে নদী পার হইতে পারবো, আর আপনাকে লাগবে 1 ঘন্টা। কথা না বাড়া, জলদি চলেন। ঠিকই কইছে, চলেন চলেন।
যে দেশে তোমার মতো বসির জন্মায় সে দেশ কখনো পরাধীন থাকতে পারে না। আমারও ভুলে যায় না, বাইচে থাকলে অবশ্যই দেখা হইব। এই স্বাধীন দেশে আমি আবার স্কুলে যেতে চাই, বড় হয়ে পড়ালেখা করে আমি দেশের জন্য কাজ করতে চাই। আমি তোমাকে কথা দিলাম বসির, তোমার স্বপ্ন পূরণের জন্য আমি আমার জীবন বাজি রাখলাম। এ দেশ একদিন স্বাধীন হবেই। মনে রেখো, তুমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা বিচ্ছু বসির। Each day, the ranks of the Mukti Bahani keep swelling. Revenge, a new war with India is the demand. But also there is a deeper sense of loss and bewilderment. It is perhaps fitting that the Mukti Bahini was at the forefront when the Pakistani High Command in the East threw in the towel. Is now the free capital of a free country. The instrument of surrender was signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by on behalf of the Pakistan Eastern Command. Lieutenant General Jagdeep Singh Arora, GOC in command of the Indian and Bangladesh forces in the Eastern Theatre, accepted the surrender. It is perhaps fitting that the Mukti Bahini was at the forefront when the Pakistani High Command in the East ভাই, threw in the towel. দেশ তো মনে হয় স্বাধীন হয়ে গেছে গা। ঠিক কও, তাই তো শুনলাম। ব্যাগ 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 নিয়ে যান, ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান, ভালো তুমি আমাকে সত্যিই চিনতে পারোনি? আমি আরিফিন, আরিফিন চাচা। আরিফিন চাচা? হ্যাঁ আরিফিন, তুমি একবার মনে করে দেখো, স্বাধীনতা যুদ্ধের সময় তুমি আমাদের কত উপকার করেছিলে, কত সহযোগিতা করেছিলে। তোমার বাবা নসির আলী আমাদেরকে অসম্ভব উপকার করেছিল। মনে পড়ছে আমার কথা? আমি মুক্তিযোদ্ধা আরিফিন। আরিফিন চাচা? চাচা আপনি? আমি আমি আপনার একদম চিনতে পারি না চাচা, কতদিন পর দেখা। কি করবো চাচা, ক্ষুধার অভাবে স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে চাচা। যাক, তুমি আমাকে চিনতে পেরেছো। আমি আমি আপনার কাছে টাকা চাইছি। তোবা 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 চাচা, আমার মাফ করে দেন। বিশ্বাস করেন আমি আপনার চিনতে পারি নাই। আজকের কোনো কাম নাই, ব্যবসা বন্ধ। আজকে খালি আপনার গল্প করবেন। চলুন আপনার এবার আমি চা খাওয়াবো ফার্স্ট ক্লাস করে। চলো 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 চলো। তোমাকে দেখে আমার জীবনের সবচেয়ে গৌরবময় দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।
এসো। দাঁড়ান চাচা, আপনার একটা সালাম দিয়া লই, নাহলে এটা বেয়াদবি হয়ে যাব। আসসালামু আলাইকুম। বসো বসো। তুমি তো দেখি আগের মতোই বিচ্ছু আছো বসির। জয়নাল চাচা, মতিন, সালাম চাচা, ওনারা কেমন আছে? জয়নাল মারা গেছে, সালাম বিদেশে চলে গেছে, সেটেল হয়েছে, আর মতিনের সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা বসির, তারপরে কি হলো? তুমি তো আমাদেরকে নদী পার করে নামিয়ে দিয়ে এলে, তারপরে কি হয়েছিল আমি আর জানি না। আমরা একটা স্বাধীন দেশ পেলাম, স্বাধীন দেশ পেয়ে সব কিছু ভুলে গেলাম। তারপরে কি হলো, তোমাদের ভাগ্যে কি হয়েছিল কিছুই জানি না। স্বাধীনতা আমাদেরকে অনেক স্বার্থপর করে তুলেছে। ওই দিন রাইতে আপনি করে বিদায় দিয়ে নদী পার হয়ে আমি গ্রামের দিকে একা একা যাইতেছিলাম। হঠাৎ গ্রামের কাছাকাছি আইসা দেখি গোলার আওয়াজ, মুহু মুহু গোলা, চারদিক ফকফকা হয়ে যাইতেছে গোলার আওয়াজে। তখন তুমি কি করলে? আমি আমি যান বাঁচানোর লেগা একটা ঝোপঝাড়ের ভিতরে গিয়ে লুকাইলাম। মশার কামড়ে সারাটা রাত আমার শরীরটা ঝুইলা গেল, ভয়ে বাইরে হইতে পারি না। সকালবেলা বেরোলাম, আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম, গিয়া দেখি সব শেষ। বাড়ি নাই, বিটা নাই, খাড়ায় আছে খালি পোড়া বাঁশের কঞ্চি। আমার গায়ে দুটারও মেরা ফেলাইছে। আর তোমার বাবা নসির ভাই? দাদির মুখে শুনলাম আমার বাবারও ওই বাড়ির লগে রাজাকারা পাকিস্তান বাহিনী পুরাই মেরে ফেলাইছে। এটা তুমি আমাকে কি শোনালে বসির? আমি সত্যি খুবই দুঃখিত। আপনি কেন দুঃখ পাবেন? আপনার কি দোষ? আমার অনেক দোষ, অনেক দোষ বসির, অনেক দোষ। তোমাদের সাহায্য না পেলে, তোমাদের উপকার না পেলে আমরা এই দেশটা স্বাধীন করতে পারতাম না। হয়তো লাশ হয়ে পড়ে থাকতাম তিস্তার কোনো পারে, শিয়াল শকুনে খেত। দেশটা স্বাধীন করলাম আর তোমাদেরকে ভুলে গেলাম। আমার অনেক পাপ, অনেক পাপ বসির। আজ নসির ভাই নাই জেনে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। না চাচা, এভাবে বললেন না। এটা আমাকে কপালে লেখা ছিল, আমাকে কপালে লেখা ছিল আমার বাবারে পুরায় মারবো, আমার বাড়ি ঘর সব পুরায় ফেলাইবো, আমি এতিম হয়ে যাবো, রাস্তায় রাস্তায় কুত্তার মতো লাথি খামো। এসব আমার কপালে লেখা ছিল চাচা, আপনি দোষী হইবেন কেন? আমরা আমরা অনেক ভালো আছি রে, অনেক ভালো আছি। কিন্তু যারা তোদের মতো, তাদেরকে সারাক্ষণ অবহেলা করেছি। পত্রিকায় পড়ি কত মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, ভিক্ষা করে, অথচ আমরা তাদের দিকে কোনো খেয়ালই করিনি। একটা বুলেট একটা জীবন কেড়ে নিতে পারে এটা জেনেও তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অথচ আমরা স্বাধীনতার পর সব কিছু ভুলে গেছি, অবহেলা করেছি তোমাদেরকে। বসির, তুমি আমার সঙ্গে চলো, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। তাতে যদি আমার পাপ কিছুটা মোচন হয়, অন্তত মনকে এই সান্ত্বনা দেব যে একজন মুক্তিযোদ্ধা সে সসম্মানে বেঁচে আছে। চলো। না চাচা, আমার এটা সম্ভব না। কেন সম্ভব না বসির? তুমি আমার সাথে থাকবে। আপনার উপর আমার অনেক রাগ। আমার উপরে রাগ? কি করেছি আমি? আপনার মনে আছে
আমি বহুতবার আপনারা কইছিলাম চাচা আমার একটু বন্দুক চালান শিখান, কিন্তু আপনি আমার শেখান না। যদি শিখাইতেন তাহলে তাহলে একটা বন্দুক জোগাড় করে গুলি করে মারতাম। না না, আইন ছেড়ে না, আমার নিজের প্রতি ঘৃণা ধইরা গেছে। আপনারা 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 আমার বিচ্ছু বসির কইতেন না, হ্যাঁ? আর আমি 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 সে বিচ্ছু সেনা হয়ে এখন এখন কিছুই করতে পারতেছি না, কিচ্ছু না। এভাবে বলো না বসির, আমি খুবই লজ্জিত। না না চাচা না, আপনি মাথা নিচু করবেন না। মুক্তিযোদ্ধারা কখনো মাথা নিচু করে না। আপনাকে যুদ্ধ শেষ, কিন্তু কিন্তু আমার যুদ্ধ এখনো চলতেছে। জানি না আমি এই যুদ্ধ কতদিন চলবো। তাই চাচা আপনার লগে দেখা হয়ে আজকে ভালো হয়েছে। আমার লগে একটু দোয়া করেন, হয়তো আপনি দোয়া করলে এই যুদ্ধে আমি জিতলেও জিততে পারি। ব্যবসার টাইম হয়ে গেছে চাচা, একটু যাই। তোমাকে আবার কোথায় পাবো বসির? জানি না চাচা, এনেও পাইতে পারেন, আর যদি না পান তাহলে ধরে নেবেন কোনো শত্রুপক্ষ এই বিশ্ব বসির রে অনেক দূরে কোথাও সরাই দিছে। তখন হয়তো কোনো লঞ্চ ঘাটে পান বিক্রি করুম, কিংবা তিস্তা নদীতে নৌকা বামু। যুদ্ধ এখনো চলতেছে চাচা, কখন কোন ফ্রন্টে থাকুন হইতে পারি না। যাই চাচা, সালাম। চাচা চাচা রাগ করেন না, ওই যে আমার বান্দা কাস্টমার আছে, একটা নির্ঘাত 50 টাকা বেচতে পারবো চাচা। আপনি বহেন, ব্যবসা লস করে তো লাভ নাই। আসি।